বলো সপ্তাহ বলো। ক্যাশ ফ্লো চলবে। প্রয়োজন হলে এক সপ্তাহ ক্যাশ ফ্লো চলবে, কারণ হচ্ছে এটা না হলে তো আসলে কেউ পাস করতে পারবে না, ঠিক আছে না? এটা নিয়ে আমাদেরকে আসলে কাজ না, এটা করতে তো হবে। আসবেই, হয় ডাইরেক্ট না ইনডাইরেক্ট, যে হ্যাঁ, কোনো একটা তো আসবেই। হ্যাঁ, হ্যাঁ, আমি দুইটাই শিখাবো ইনশাআল্লাহ, সমস্যা নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ সবাই খুব তাড়াতাড়ি জয়েন করলো, ভালো লাগলো দেখে। তো 1 2 3 4 5 6 জন মাত্র, বাকিদের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। অনেকে হয়তো অসুস্থ আছে, কেউ কেউ বিজনেস কোয়ান্টিটিভ অ্যানালাইসিস দিবে, এই জন্য নাই। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করি। আহ আসলে যার নিডস নাই তাকে নিয়ে তো আসলে কাজ হবে না। সুতরাং আমরা এখন আহ 6 নাম্বার কোশ্চিনটাতে যাব। 6 নাম্বার কোশ্চিনটা মানে 3 করাইলাম তো, 1 2 3 4 5 তারা পারবে, যারা 1 2 3 পারবে। 6 নাম্বারটার মধ্যে একটু নতুনত্ব আছে। আগে আমরা 6 করি, তারপরে আমরা ধীরে ধীরে একটু একটু করে সামনের দিকে যাব। হ্যাঁ, আর আমরা আগামী আরো 3 4টা ক্লাস ক্যাশ ফ্লোই করব, কারণ আসলে এটা একটা শিওর মার্ক। এটা যদি সবাই না বুঝে তাহলে কোনো লাভ হবে না। এটা খুব মনোযোগ দিয়ে শিখতে হবে, আর আমি বেসিক জায়গাগুলোই শিখাবো। সুতরাং আপনারা মনোযোগটা ভালো রাখেন, হ্যাঁ। আচ্ছা, 6 নম্বরে প্রথমে কি বলছে আমরা সেটা সবার আগে আমরা এটা নেট ইনকামটা লিখে নিব। নেট ইনকাম হচ্ছে 1 লাখ টাকা, ঠিক আছে? নেট ইনকাম কত? 1 লাখ টাকা। 6 নম্বর কোশ্চিনে আপনারা একটু লিখে নেন, নেট ইনকাম 1 লাখ। নেট ইনকাম 1 লাখ। আচ্ছা, এখন আমরা 6 নম্বর কোশ্চিনটা শুরু করব। দেখেন কি বলছে। 1 নম্বরে বলছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল। আচ্ছা, 11 সাল হলো প্রিভিয়াস ইয়ার, আর 12 সাল হলো কারেন্ট ইয়ার। এটা আমরা লিখে নিব PYCY। অ্যাসেটেও লাইবিলিটিতেও 11 হলো প্রিভিয়াস ইয়ার, 12 হলো কারেন্ট ইয়ার, মানে আমরা সব সময় কারেন্ট ইয়ারে দাঁড়ায় থাকি, ঠিক আছে? এবং আগের বছরের সাথে তুলনা করি, এটা হচ্ছে মূল কাজ। হ্যাঁ, আচ্ছা, তাহলে কোশ্চিন নাম্বার 6, এটা 2 নম্বর পেজে ক্যাশ ফ্লোর। আপনারা একটু মনোযোগ দেন, হ্যাঁ। 6 শিখবো, তারপরে আমরা 7 শিখবো আজকে, হ্যাঁ। এই দুইটা ম্যাথ আমাদেরকে যে কোনো মূল্যে কমপ্লিট করতে হবে 40 মিনিটের মধ্যেই। তো আপনারা এটা প্রিপারেশন রাখেন। দেখেন প্রথম কোশ্চিন বলছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল ছিল 5 লাখ, হয়ে গেছে 6.5 লাখ। তার মানে কি? তার মানে 1.5 লাখ ইস্যু করা হয়েছে। তাহলে শেয়ার যেহেতু এটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিতে যাবে, দেখেন ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজে আমরা লিখছি ইস্যু অফ ইকুইটি শেয়ার কত? 1.5 লাখ। 1.5 লাখ ইস্যু করলে কি হয়? কোম্পানিতে ক্যাশ আসে, এই জন্য 1.5 লাখ পজিটিভ, ঠিক আছে? শেয়ার ইস্যু করলে কোম্পানিতে টাকা আসে। 1.5 লাখ টাকা আমার কাছে আসলো। আচ্ছা, এটা গেল 1 নাম্বার। এবার 2 নাম্বার এন্ট্রিতে কি বলছে? বলছে 10% প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল ছিল 2 লাখ, 12 সালে যে হয়ে গেছে 1.5 লাখ, মানে এটা রিডেমশন হয়েছে, তাহলে কোম্পানি থেকে টাকা চলে যাবে। তাহলে কি লিখবো? রিডেমশন অফ 10% প্রিফারেন্স শেয়ার কত? 50,000। যেহেতু রিডেমশন করেছি মানে জনগণের কাছ থেকে আমি আবার ফেরত নিয়ে এসেছি কিনে, তাহলে আমার টাকা চলে গেছে, 50,000 টাকা আমার মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? এটা গেল। 3 নম্বরে আছে রিজার্ভ এন্ড সারপ্লাস, এটা আমরা কেটে দিব। 4 নম্বরে আছে প্রভিশন ফর ট্যাক্স, এটাও আমরা কেটে দিব, ঠিক আছে? এই দুইটা দিয়ে আসলে নেট ইনকামের হিসাব হয়, যেহেতু আমি নেট ইনকাম সরাসরি বলে দিলাম 1 লাখ, সুতরাং এই দুইটার এই ক্যালকুলেশন আপনাদের প্রয়োজন নাই, ঠিক আছে? এই দুইটার আপনাদের প্রয়োজন নাই। আচ্ছা, তাহলে এরপরে কি আসবে? বিলস পেয়েবল। এই রিজার্ভ এন্ড সারপ্লাস আর প্রভিশন ফর ট্যাক্স এর পাশে দুইটাতেই আপনারা ক্রস কেটে নেন, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে ঠিক এরকম, এই যে আমি ক্রস কেটে দিয়েছি, মানে এই দুইটার প্রয়োজন নাই। আর নেট ইনকাম 1 লাখ আমি লিখে দিয়েছি, আপনারাও লিখে নেন, হ্যাঁ। আচ্ছা, এখন তারপরে আছে প্রভিশন ফর ট্যাক্স এর নিচে আছে বিলস পেয়েবল। আচ্ছা, বিলস পেয়েবল কত টাকা? ছিল 80,000, হয়ে গেছে 45,000। বিলস পেয়েবল আমার কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি কমে গেছে কত? 35,000 টাকা। তাহলে কারেন্ট লাইবিলিটি কারেন্ট অ্যাসেট কোথায় যায়? ওয়ার্কিং ক্যাপিটালে যায়। কেন যায়? কারণ আমি বলেছি ওয়ার্কিং ক্যাপিটাল কথাটার অর্থ হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। আচ্ছা,
তাহলে এখানে এক নম্বরে আমরা কি, তাহলে এখানে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটিস টুকু আসবে। তাহলে আমরা এখানে 6 নম্বরে কি করব, বিলস পেয়েবল ছিল 80,000 হয়ে গেছে 45,000, মানে ডিক্রিজ হয়ে গেছে কারেন্ট লাইবিলিটি কত টাকা, 35,000 টাকা। তাহলে লাইবিলিটি যদি কমে যায় ক্যাশও কমে যাবে, কারণ লাইবিলিটির সাথে ক্যাশের পজিটিভ রিলেশনশিপ। তাহলে দেখেন ডিক্রিজ ইন বিলস পেয়েবল 35,000, লাইবিলিটি কমে গেছে, ডিক্রিজ মানে কমে যাওয়া, লাইবিলিটি কমে গেছে এই জন্য ক্যাশও কমে গেছে। ঠিক আছে। আচ্ছা, আপনাদের সুবিধার জন্য আমি পাশে লিখে দিই বিলস পেয়েবল, এটা হলো লাইবিলিটি। আমি যখন বলবো আপনারা খাতা কলম নিয়ে বসবেন এবং সেই কথাগুলো লিখে নিবেন। হ্যাঁ, বিলস পেয়েবল এটা হলো লাইবিলিটি, কোশ্চিনে দেখেন লাইবিলিটি সাইডে দেওয়া আছে, সেখান থেকে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, লাইবিলিটি, লাইবিলিটি কমে গেলে ক্যাশও কমে যায়। কারণ কি, কারণ আমরা গোল্ডেন রুলে এটা শিখেছি। কি শিখেছি? গোল্ডেন রুলে আমরা শিখেছি যখন লাইবিলিটি কমে যায় তখন ক্যাশও কমে যায়, পজিটিভ রিলেশনশিপ। এটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন এই বিলস পেয়েবল এর পরে আরেকটা জিনিস আছে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, এটাও আমার লাইবিলিটি। ছিল 55,000 হয়েছে 65,000, মানে বেড়ে গেছে কত, 10,000। তাহলে ইনক্রিজ ইন আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, তাহলে এখানেই হবে ইনক্রিজ ইন আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, এটা কারেন্ট লাইবিলিটি লিখে দিয়েছি। তাহলে লাইবিলিটি যদি ইনক্রিজ হয়, বেড়ে যায়, ক্যাশও বেড়ে যাবে, তাহলে 10,000 টাকা, এটা পজিটিভ। ঠিক আছে, এই হলো আমাদের হিসাব। আচ্ছা, এখন এই পর্যন্ত গেল, যাওয়ার পরে এখন আমাদের এই পাশে আর কিছু নাই। নেট ইনকাম 1 লাখ, 1 লাখ আমরা শুরুতেই লিখে নিব। নেট ইনকাম কত, 1 লাখ লিখে নিয়েছি। আচ্ছা, এইবার আমরা তারপরে যাব অ্যাসেট সাইডে। দেখেন অ্যাসেট সাইডে কি আছে, 6 নম্বর কোশ্চিনের অ্যাসেট সাইডে আছে। 6 নম্বর কোশ্চিন হচ্ছে 2 নম্বর পেজের একবারে নিচে। আচ্ছা, গুডউইল, গুডউইল কত, প্রিভিয়াস ইয়ারে ছিল 1,70,000, কারেন্ট ইয়ারে হয়েছে 2 লাখ, মানে বেড়েছে কত, 30,000। তাহলে গুডউইল কত বেড়েছে, 30,000। গুডউইল কখন বাড়ে, যখন পারচেস করা হয়, এটা নোট এখানে আমি দিয়ে রেখেছি। গুডউইল ইনক্রিজ হলে পারচেস, গুডউইল ডিক্রিজ হলে রাইট অফ। ঠিক আছে, এটা আপনাদেরকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দিয়েছি। যখন গুডউইল অ্যামাউন্ট বেড়ে যাবে ডিফারেন্সে, তখন পারচেস অফ গুডউইল, আর যখন কমে যাবে তখন রাইট অফ হবে। ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি হয়েছে, গুডউইল বেড়ে গেছে কত, 30,000। তাহলে পারচেস অফ গুডউইল এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিজে যাবে। এই যে পারচেস অফ গুডউইল কত, 30,000। তাহলে অ্যাসেট বাড়লে ক্যাশ কমে যায়, কারণ নেগেটিভ সম্পর্ক, এটা আমরা আগেই পড়েছি। আমি আবার আপনাদের সুবিধার জন্য দেখাই দিই। দেখেন এখানে আমরা গোল্ডেন রুলে পড়েছি, যখন অ্যাসেট বেড়ে যায় তখন ক্যাশ কমে যায়। কেন, রিভার্স রিলেশনশিপ বা নেগেটিভ রিলেশনশিপ। ঠিক আছে, অ্যাসেট বাড়লে ক্যাশ কমে যায়। আচ্ছা, গুডউইল যেহেতু একটা আমার ইনট্যানজিবল অ্যাসেট, গুডউইল বেড়ে গেছে, হ্যাঁ, এই কারণে আমার ক্যাশ কমে গেছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে, আছে ল্যান্ড এন্ড বিল্ডিং। ল্যান্ড এন্ড বিল্ডিং ছিল 6 লাখ হয়েছে 8 লাখ, মানে 2 লাখ বেড়ে গেছে। আচ্ছা, ল্যান্ড এন্ড বিল্ডিং হচ্ছে অ্যাসেট। অ্যাসেট কখন বেড়ে যায়, আমি একটু আগেই এটা পড়াইছিলাম। অ্যাসেট বেড়ে যাওয়ার একটাই কারণ, সেটাও দেখাই দিই। অ্যাসেট, এই যে দেখেন, অ্যাসেট ইনক্রিজ হওয়ার একটি কারণ পারচেস। তাহলে কি হবে, এখানে হবে পারচেস অফ ল্যান্ড এন্ড বিল্ডিং। কোথায় হবে, ইনভেস্টিং অ্যাক্টিভিটিজে, কারণ এটা নন কারেন্ট অ্যাসেট। পারচেস অফ ল্যান্ড এন্ড বিল্ডিং কত, 2 লাখ। অ্যাসেট বাড়লে ক্যাশ কমে যায়, কারণ নেগেটিভ সম্পর্ক, একটু আগে আমরা দেখেছি। আচ্ছা, আরেকটা কথা, এটা ইনভেস্টিং এ কেন আসলো, কারণ আমি বলেছি যখনই নন কারেন্ট অ্যাসেট কিনা বা বেচা হবে সেটা ইনভেস্টিং এ আসবে। ফরম্যাটেই বলেছি কিছুক্ষণ আগে, মনে আছে আপনাদের, আমি ফরম্যাটেই বলেছি। এই যে দেখেন, যখনই নন কারেন্ট অ্যাসেট পারচেজ বা সেল হবে তখন কোথায় আসবে, ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আসবে। সুতরাং এগুলো আপনাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। ফরম্যাটটা লিখে, আমি যে ফরম্যাটটা দিয়েছি এটা প্রিন্ট করবেন, পারলে 10 টাকা দিয়ে লেমিনেটিং করবেন, দিয়ে ওই ফরম্যাটটাকে চোখের সামনে অলওয়েজ রাখবেন, যে প্রত্যেকটা এন্ট্রিকে ওর সাথে মিলাবেন, এটা কেন হলো, এটা কেন হলো। যেই জায়গায় কনফিউশন সেই জায়গায় আমাকে প্রশ্ন করবেন। আমি আবার বলছি, এটা শুধু বলার জন্য বলছি না, আপনাদের শিখার জন্য বলছি। আমাকে প্রশ্ন করে ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না। আমি অবশ্যই তাকে টাইমলি অ্যান্সার দিব। এখন যেহেতু সামনে এক্সাম, আমার হাজার ঝামেলা থাকুক, আমি ক্লাসের ফাঁকে ফাঁকে আপনাদেরকে অ্যান্সার করে দিব। সুতরাং আপনারা কোনো ফিল ফ্রি টু আস্ক, আপনারা কোনো কনফিউশন রাখবেন না যে ভাইয়া কি মনে করবে, কি বলবে, সেটা না। আপনারা আমাকে
ফ্লুয়েন্টলি কোশ্চেন করবেন, ভাইয়া এটা কেন হলো, হ্যাঁ। কিন্তু আজকে করলেন না, 15 দিন পরে যায় অন্য টপিকে গেলাম তখন করলেন, তখন কিন্তু একটা ঝামেলা, তখনও আমি বলে দিব। বাট এখন আপনারা করলে এটা আপনাদের জন্য অ্যাক্টিভ। রাত্রি 2টার সময় আপনি ম্যাথ করতে করতে একটা প্রবলেম হয়েছে, আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে রাখেন, আমি দেখা মাত্রই আপনাদেরকে অ্যান্সার দিব ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, এখন ল্যান্ড এন্ড বিল্ডিং গেল, তারপরে আছে ফার্নিচার। ফার্নিচারও আমার নন কারেন্ট অ্যাসেট ছিল 1,20,000, হয়ে গেছে 50,000। আচ্ছা, অ্যাসেট কমে গেল 70,000। অ্যাসেট কমার কারণ কি? আমি একটু আগেই আপনাদেরকে শিখিয়েছিলাম অ্যাসেট কমার কারণ, আবার দেখাই দিই। দেখেন, অ্যাসেট অ্যাসেট ডিক্রিজ হওয়ার দুইটা কারণ। কি কি? একটা সেল আর একটা ডেপ্রিসিয়েশন। এখানে যেহেতু অনেক বড় অ্যামাউন্ট, 1,20,000 থেকে সরাসরি 70,000 কমে গেছে, তার মানে এটা 1 থেকে 25% হবে না, এটা হলো সেল। তাহলে এটা সেল অফ ফার্নিচার। সেল অফ ফার্নিচার ইনভেস্টিং অ্যাক্টিভিটিজেই যাবে। এই যে দেখেন, সেল অফ ফার্নিচার 70,000। সেল করলে কোম্পানিতে টাকা আসে, এই জন্য এটা প্লাস। সেল অফ ফার্নিচার 70,000। আমি কি বলেছি? বলেছি নন কারেন্ট অ্যাসেট পারচেজ বা সেল এখানে আসবে। এই যে দেখেন, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিজ, নন কারেন্ট অ্যাসেট পারচেজ বা সেল, এর মধ্যে আছে পিপি। ফার্নিচারটা হচ্ছে পিপি, প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্টের মধ্যে পড়ে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের কি আছে? ডেটর্স। ডেটর্স কত আছে? ছিল 10,000, হয়েছে 20,000। ডেটর্স হচ্ছে আমার কারেন্ট অ্যাসেট, মানে অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে 10,000 থেকে বেড়ে হয়েছে 20,000। তাহলে কারেন্ট অ্যাসেট বাড়লে ক্যাশ কমে যাবে, কারণ অ্যাসেটের সাথে ক্যাশের বিপরীত সম্পর্ক। তাহলে কারেন্ট অ্যাসেট এখানে আসবে। তাহলে দেখেন, ইনক্রিজ ইন ডেটর্স কত? 10,000। অ্যাসেট বাড়লো তাই ক্যাশ কমে গেল, 10,000 মাইনাস হয়ে গেল। আচ্ছা, এরপরে আসেন প্রিপেড এক্সপেন্স। প্রিপেড এক্সপেন্স কত? এটা একটা অ্যাসেট, ছিল 40,000, হয়েছে 20,000, মানে কমে গেছে। তাহলে আমরা কি লিখবো? ডিক্রিজ ইন প্রিপেড এক্সপেন্স। এটা কারেন্ট অ্যাসেট, আমি পাশে লিখে দিয়েছি কারেন্ট অ্যাসেট, ডিক্রিজ ইন প্রিপেড এক্সপেন্স। আচ্ছা, তাহলে কারেন্ট অ্যাসেট কমে গেলে ক্যাশ কি হয়? বেড়ে যায়। তাহলে 20,000 ক্যাশ বেড়ে গেল, অ্যাসেট কমলে ক্যাশ বাড়ে। আচ্ছা, এরপরে কি আছে? ক্যাশ। ক্যাশ কত ছিল? ওপেনিং ছিল 20,000, ক্লোজিং হয়েছে 50,000। তাহলে এটা দিয়ে আমরা অ্যান্সার বের করে নিব কিভাবে? এই যে দেখেন, ক্লোজিং ব্যালেন্স অফ ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কত? 50,000। আর ওপেনিং ব্যালেন্স অফ ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কত? 20,000। তাহলে 20 থেকে 50,000 হয়েছে, মানে কি ইনক্রিজ হয়েছে। কত টাকা ইনক্রিজ হয়েছে? 30,000। তাহলে নেট ইনক্রিজ, নেট ইনক্রিজ নেট ইনক্রিজ ইন ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কত? 30,000 টাকা। এই 30,000 টাকা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, লাস্ট এন্ট্রি এখন আমরা বসাবো, সেইটা কি? প্রিলিমিনারি এক্সপেন্স। আচ্ছা, এটা কত ছিল? 15,000, হয়েছে 10,000, মানে 5,000 টাকা কমে গেছে। তাহলে এটা কি? এটা নোট এখানে দিয়েছি, দেখেন, প্রিলিমিনারি এক্সপেন্স নন ক্যাশ এক্সপেন্স। কেন? কারণ প্রিপেড এক্সপেন্স এবং অ্যাক্রুড এক্সপেন্স এদেরকে বাদ দিয়ে ব্যালেন্স শিটে অন্য যে কোনো এক্সপেন্স ডিক্রিজ হলে নন ক্যাশ এক্সপেন্স, এদেরকে রাইট অফ বলে। আচ্ছা, ইনক্রিজেরটা আমরা পরে পড়বো। তাহলে রাইট অফ বললে কি হবে? প্রিলিমিনারি এক্সপেন্স রাইট অফ কত? 5,000। এটা যেহেতু এক্সপেন্স, ইনকাম স্টেটমেন্টে বিয়োগ হয়, এই জন্য অ্যাডজাস্টমেন্ট ফরে কি হবে? যোগ হবে। ঠিক আছে। এই হলো আমাদের অবস্থা, সবগুলা এন্ট্রি বসাই দিলাম। এখন আমরা ক্যালকুলেশন করলে 1,00,000 যোগ 5,000, তাহলে হলো 1,05,000। এখান থেকে 10,000 বিয়োগ 20,000 যোগ 35,000 বিয়োগ 10,000 যোগ, টোটাল কত হচ্ছে? 90,000। 90,000 এটা কি? এটা আমার নেট ক্যাশ ফ্রম, হ্যাঁ, নেট ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস হলো কত? 90,000। আচ্ছা, এবার এরপরে কি আছে? এরপরে আছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস কত? 1,60,000। কিভাবে? 30,000 মাইনাস 2,00,000 প্লাস 70,000, তাহলে মাইনাস 1,60,000। এটা মাইনাস হলে কি লিখবো আমরা? ক্যাশ ফ্লো ইউজড ইন, নেট ক্যাশ ইউজড ইন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। যদি প্লাস মান আসে তাহলে লিখবো যে ফ্রম, প্রোভাইডেড ফ্রম, আর যদি মাইনাস মান আসে তাহলে লিখবো ইউজড ইন। ঠিক আছে, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আচ্ছা, লাস্টেরটা হলো পজিটিভ মান কত? 1,00,000। তাহলে কি লিখবো? নেট ক্যাশ ফ্রম, হ্যাঁ, ইনটা কেটে দিব, নেট ক্যাশ ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস কত? 1,00,000। ওকে। তাহলে আপনি দেখেন, 90,000
থেকে 90,000 আর 1 লাখ যোগ করলে দুইটা পজিটিভ, 1,90,000, 1,90,000 থেকে 1,60,000 বাদ গেলে 30,000, আমাদের অ্যান্সার চলে আসবে। এই হচ্ছে আমাদের অবস্থা। কারো কোনো কিছু বুঝার থাকলে, প্রশ্ন থাকলে এখন আমাকে করেন, কারণ আমি খালি বলেই গেলাম আপনারা কিছু বললেন না, তাহলে তো আসলে লাভ হবে না। আর আমি সিরিয়ালে সবগুলা কোশ্চিনের ছবি দিব, আপনারা দেখে দেখে প্র্যাকটিস করবেন। কোথাও কারো কোনো প্রশ্ন থাকবে সাথে সাথে সেই জায়গাটা আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের অ্যান্সার বলে দিব। এইভাবেই আপনাদেরকে শিখতে হবে। হ্যাঁ, আপনারা আমার থেকে 10 গুণ বেশি অ্যাক্টিভ হতে হবে, নাহলে তো শিখতে পারবেন আসসালামু না। আলাইকুম। মানে ওই জি, যে 1 মিনিট মানে দিদি। যে প্রিলিমিনারি, আচ্ছা জি, বলেন দিদি, বলেন। আচ্ছা প্রিলিমিনারি এক্সপেন্সটা কি বলেন ভাইয়া? নেট প্রবলেম করতেছিল, আপনার ওই ওয়ার্ডটা শুনতে পারিনি আর কি, ওই ওয়ার্ডটা বুঝি নাই আর কি। প্রিলিমিনারি আচ্ছা, এক্সপেন্স কি জানি আচ্ছা, বলেন যে এটার নোটও 5,000। আমি দিয়ে দিয়েছি। এই যে দেখেন এখানে নোটটা আছে, ছবি পেয়ে যাবেন। এটা 1 নম্বর কোশ্চিন থেকে আমরা করছি। হ্যাঁ, দেখেন দুইটা জিনিস ব্যালেন্স শিটে, একটা যদি প্রিপেড এক্সপেন্স আর একটা অ্যাক্রুড এক্সপেন্স থাকে, তাদেরকে বাদ দিয়ে, এদেরকে বাদ দিয়ে ব্যালেন্স শিটে অন্য যে কোনো এক্সপেন্স, যেমন প্রিলিমিনারি এক্সপেন্স, অন্য এক্সপেন্স হচ্ছে না, যদি ডিক্রিজ হয়, নিচের দিকে তীর মানে কি ডিক্রিজ হওয়া, কমে যাওয়া, কমে যদি যায়, তাহলে সেটা নন ক্যাশ এক্সপেন্স হবে, এদেরকে রাইট অফ বলে। এদেরকে কি বলা হয়? রাইট অফ। আচ্ছা, যেমন এই কোশ্চিনে 6 নম্বর কোশ্চিনে দেখেন প্রিলিমিনারি এক্সপেন্স ছিল 15,000, কমে হয়েছে 10,000। তার মানে কি? প্রিলিমিনারি এক্সপেন্স তো এই দুইটাকে বাদ দিয়ে এক্সপেন্স, এদেরকে বাদ দিয়ে অন্য যে কোনো এক্সপেন্স ডিক্রিজ হলে, ডিক্রিজ হয়েছে, ছিল 15 হয়েছে 10, তাহলে প্রিলিমিনারি এক্সপেন্স এটা হচ্ছে নন ক্যাশ এক্সপেন্স, যাদেরকে বলা হবে রাইট অফ। নন ক্যাশ এক্সপেন্স হলে কোথায় যাবে? অ্যাডজাস্টমেন্ট ফরে যাবে, অ্যাডজাস্টমেন্ট ফরে। এই যে দেখেন প্রিলিমিনারি এক্সপেন্স রিটেন অফ বা রাইট অফ, কত? 5,000। এবার ক্লিয়ার হয়েছে আপু? ধন্যবাদ। এটা কি পরে কি মাইনাস হলো কিনা না প্লাস হলো স্যার? না, এক্সপেন্স ইনকাম মানে স্টেটমেন্টে কি হয়? 5,000 তো বিয়োগ হলো, হয়। এটা কি আমরা? আমি বলি, এই হ্যাঁ হ্যাঁ, এখানে যোগ হয়। আচ্ছা আচ্ছা। অ্যাডজাস্টমেন্ট ফরে আমরা কি করি? ইনকাম স্টেটমেন্টের বিপরীত ইম্প্যাক্ট নেই, আমি লিখে দিচ্ছি। ইনকাম স্টেটমেন্ট এর বিপরীত ইম্প্যাক্ট, বিপরীত ইম্প্যাক্ট নেই, তাই না? তাহলে এই যে প্রিলিমিনারি এক্সপেন্স, এটা তো একটা এক্সপেন্স, এটা কি হয়? ইনকাম স্টেটমেন্ট থেকে বিয়োগ হয়ে যায়। যেহেতু ইনকাম স্টেটমেন্ট থেকে বিয়োগ হয় আর সেটার বিপরীত এখানে নিব, তাহলে এখানে কি হবে? যোগ হবে। বুঝতে পেরেছেন দিদি? বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাহলে বুঝতে পারছি। আপনার যেটা অ্যাডজাস্টমেন্ট ফর, এটা মনে রাখতে হবে, এটাতে সবসময় ইনকাম স্টেটমেন্টের বিপরীত হিসাবটা আসবে। ইনকাম স্টেটমেন্টে যোগ থাকলে এখানে বিয়োগ হবে, ইনকাম স্টেটমেন্টে বিয়োগ থাকলে এখানে যোগ হবে। ঠিক আছে? আচ্ছা, এছাড়া আর কারো কোনো প্রশ্ন? অনিক ভাই? না ভাই, বুঝতে পারছি। আচ্ছা, কিন্তু এটাকে বারবার প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু হারায় যাবে। আচ্ছা, আরিফ ভাই কিছু বলছে না? আরিফ ভাই, আরিফ ভাই আছেন? আরিফ ভাই, জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। কয়টা ক্যাশ ফ্লো প্র্যাকটিস করেছেন? ভাইয়া 3টা করেছিলাম। এত কম করে হবে? এখন পার ডে একটু 10টা করে মানে করতে হবে। কঠিন কঠিন মনে হচ্ছে একটু, মানে টার্ম হ্যাঁ, গুলা এই বা কোনটা জন্যই তো কোথায় আমি যাবে। এই জন্য আমি সিদ্ধান্ত করেছি আরো 3-4টা ক্লাস আপনাদেরকে শুধু ক্যাশ ফ্লোই করাবো, যাতে আরো 20টা ক্যাশ ফ্লো করায় ক্যাশ ফ্লোটা আপনাদের একদম সহজ হয়ে যায়। কারণ এখানে 15 মার্ক, এটা না পেলে তো পরীক্ষায় পাস দিবেন না। ঠিক আছে? এটা করাবো আরো 3টা ক্লাস আজকের পরে, এবং এরপরে ফাইনাল অ্যাকাউন্ট মানে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট আরো 2-3টা ক্লাস করাবো, কারণ নাহলে তো লাভ হবে না। আর 1 তারিখ থেকে 10 তারিখ, ওই 10 দিন আমরা কোশ্চিন প্র্যাকটিস করবো। ঠিক আছে? ভাই আমাদের যে রিকনসাইলটা বাকি, ব্যাংকের রিকনসাইলটা মনে হয় বাকি। ওহো, তাহলে তো আরেকটা ঝামেলা বেড়ে গেল। তাহলে ওইটাও আমাদেরকে করতে হবে। আচ্ছা ঠিক আছে, ওইটা 2টা ক্লাস করলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই গেল আমাদের 6 নাম্বার। এই পর্যন্ত আমাদের কোনো লেজার ছিল না। ঠিক আছে? এখন আমরা 7 নাম্বার কোশ্চিনে যাব, যেখানে লেজার আছে, এবং আমি এই 7 করে আজকে শেষ করব, এবং 1 থেকে 7, 1, 2, 3 মনে হয় ছবি দেওয়া ছিল, বাকিগুলো আমি ছবি দিয়ে দিব। প্রত্যেকটা জায়গায় নোট আছে, আপনারা খুব মনোযোগ দিয়ে প্রপার ওয়েতে এগুলো প্র্যাকটিস করবেন। এগুলো প্র্যাকটিস না করলে আসলে কোনো লাভই হবে না। ঠিক আছে?
এইটুকু আমি বলতে পারি। প্রত্যেকটা জায়গায় নোট থাকবে, যেমন এইদিকে অঙ্ক থাকলে এইদিকে কিছু নোট আছে, তাহলে এই নোটগুলো আপনাদের, যেমন এটা প্রথম কোশ্চিন থেকেই নোটে আছে, তাহলে এগুলো আপনাদেরকে প্রপার প্র্যাকটিস। আর যেটা কেটে দিয়েছি এটা বাদ, এটা নেট ইনকাম বের করার জন্য করে, আমি তো নেট ইনকাম সরাসরি বলে দিয়েছি 1 লাখ টাকা, ঠিক আছে। এখন আপনারা তাহলে 7 নাম্বার কোশ্চিন শুরু করব। আপনারা ঠিক আছে, আমরা এখন এটা প্র্যাকটিস করব। এটা খুবই ইম্পর্টেন্ট জায়গা, খুবই মনোযোগ দিয়ে আপনাদেরকে শুনতে হবে, ঠিক আছে। সময়ও কম আছে, সুতরাং আপনারা মনোযোগ রাখেন। কি শুরুতে আছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল, ছিল 1.5 লাখ, হয়েছে 2,50,000, তাহলে আমরা কি লিখবো? ইস্যু অফ ইকুইটি শেয়ার। সেটা কোথায় লিখবো? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিতে। এই যে দেখেন, ইস্যু অফ ইকুইটি শেয়ার কত? 50,000। শেয়ার ইস্যু করলে কোম্পানিতে টাকা আসে, এই জন্য এটা প্লাস। আচ্ছা, 2 নম্বরে প্রফিট লস অ্যাকাউন্ট, এটা আমরা কেটে দিব, এটা আমাদের কোনো কাজ নাই, এটা নেট ইনকামে লাগে। আমরা যেহেতু নেট ইনকাম বের করে ফেলেছি আলাদাভাবে, সুতরাং এটার প্রয়োজন নাই। এবং আরো কি কাটবো এটার সাথে? প্রপোজ ডিভিডেন্ড, এটাও আপনারা কেটে দেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এগুলো আপনারা কেটে দেন। কেটে দিলে এবার হলো ব্যাংক লোন। আচ্ছা, ব্যাংক লোন কত ছিল? 1 লাখ, হয়েছে 75,000। তার মানে কি? লোনের পরিমাণ ছিল 1 লাখ টাকা, এখন কমে 75,000 হয়েছে। তার মানে আমি লোন পরিশোধ করেছি কত টাকা? 25,000 টাকা। তাহলে আমি লিখবো, হ্যাঁ, আমি কি লিখবো? আচ্ছা, একটু ব্যাংক লোন। আচ্ছা, এটা হলো 1 লাখ ছিল, আপনার মানে 25,000 কমে গেছে। তাহলে এখানে আমরা কি লিখবো? ব্যাংক লোন 25,000। আচ্ছা, এখানে অন্য একটা ইয়া দেওয়া আছে, আপনারা লিখবেন ব্যাংক লোন পেড 25,000, ঠিক আছে। আচ্ছা, 25,000 টাকা মাইনাস হয়ে যাবে ব্যাংক লোন পেড। আচ্ছা, এরপরে আমাদের কি আছে? আউটস্ট্যান্ডিং এক্সপেন্স। আউটস্ট্যান্ডিং এক্সপেন্স মানে বকেয়া ব্যয়, এটা আমার লাইবিলিটি। ছিল 80,000, বেড়ে হয়েছে 1,35,000, মানে 55,000 টাকা ইনক্রিজ হয়েছে। লাইবিলিটি বাড়লে ক্যাশও বাড়ে, তাহলে এটা কোথায় যাবে? এই যে ওয়ার্কিং ক্যাপিটালে। ইনক্রিজ, আচ্ছা আচ্ছা, ইনক্রিজ ইন আউটস্ট্যান্ডিং এক্সপেন্স কত টাকা? 80 থেকে 135। ডিফারেন্সিয়াল 25,000। আচ্ছা, এরপরে জেনারেল রিজার্ভ ক্রস কেটে দিব, প্রফিট এন্ড লস কেটে দিব, এবং প্রভিশন ফর ট্যাক্স কেটে দিব। তাহলে এখানে একটাই জিনিস পাঁচশো, লাইবিলিটি বাড়লে ক্যাশও বাড়ে। আচ্ছা, তাহলে এটা আমার লাইবিলিটি সাইড গেল। এবার আমার কি আসবে? এবার আমার আসবে অ্যাসেট সাইড। আচ্ছা, তার নিচে কোশ্চিনের নিচে আপনারা দেখেন অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে। যেটা যেটা অ্যাডিশনাল ইনফরমেশন থাকে ব্যালেন্স শিটের মধ্যে, সেটা সেটাতে আমি টিক দিয়ে নিব। যেমন ল্যান্ড এন্ড ডেপ্রিসিয়েশন আর প্লান্ট, এই দুই প্লান্ট, এইভাবে টিক চিহ্ন দিয়ে নিব, এই দুইটাতে ওয়ার্কিং হবে। তাহলে এই দুইটা বাদ দিয়ে বাকিগুলো আমরা আগে বসাই নিব। তাহলে দেখেন, গুডউইল ছিল 36,000, হয়েছে 20,000, মানে কমে গেছে। গুডউইল কমে গেলে কি হয়? রাইট অফ হয়। আগের কোশ্চিনে আপনাদেরকে শিখাইলাম, সেটা কি? এই যে দেখেন,
গুডউইল যদি কমে যায় তাহলে হয় রাইট অফ। ঠিক আছে, তাহলে গুডউইল রাইট অফ কত? 16,000। ঠিক আছে, আচ্ছা, এই জন্য এখানে যোগ হবে। ঠিক আছে, লিখে দিয়েছি ইনকাম স্টেটমেন্টে মাইনাস, অতএব এখানে প্লাস। আচ্ছা, এরপরে ল্যান্ড এন্ড বিল্ডিং এবং প্লান্ট, এগুলোতে যেহেতু অ্যাডজাস্টমেন্ট আছে, এগুলো টিক চিহ্ন মেরেছি, এগুলো এখন আমরা করব না। তারপরে কি করব? ডেটরস হচ্ছে কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্ট রিসিভেবল ইজ ইন ডেটরস, এটা হলো কারেন্ট অ্যাসেট। 35,000 টাকা ক্যাশ কমে গেছে। ঠিক আছে,